ইংরেজি নতুন বছরের প্রথম সন্ধ্যায় আপনাদের সবাইকে শুভেচ্ছা। নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক। 2024 সালে জাতীয় রাজনীতিতে অনেক তরজা আমরা দেখেছি, কিন্তু ভারতের সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাম্প্রতিক মন্তব্যের জেরে কিছুদিন ধরে তোলপাড় জাতীয় রাজনীতি। লোকসভায় অমিত শাহের বক্তব্যের বিরোধীরা তুমুল সোচ্চার হয়েছিলেন। অমিত শাহর এ ধরনের মন্তব্যের প্রতিবাদে মাঠে নেমেছে কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল। কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। মায়াবতী অমিত শাহকে আম্বেদকর সম্পর্কে মন্তব্য প্রত্যাহার করার দাবি করেছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, বাবা সাহেব আম্বেদকরের নাম নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য আসলে বিজেপির জাতি বিদ্বেষী, দলিত বিরোধী মানসিকতার প্রতিফলন। বিজেপি কখনোই দলিত, আদিবাসী, গরিব মানুষের বন্ধু ছিল না। বিজেপি বরাবরই পুঁজিবাদী, বিত্তশালী, জমিদারদের দল। আম্বেদকর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় অমিত শাহের পদত্যাগের দাবির পথে নেমেছে বামেরা। ঠিক কি বলেছিলেন অমিত শাহ? বলেছিলেন, अभी एक फैशन हो गया है अंबेडकर 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 अंबेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। আর এই মন্তব্যের জেরে উত্তাল রাজনীতি। এখানে জানা প্রয়োজন, বাবা সাহেব আম্বেদকরের রাজনৈতিক কর্মজীবন ছিল তার সামাজিক সক্রিয়তার স্বাভাবিক সম্প্রসারণ। তিনি ভারতের দরিদ্র, বিশেষ করে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য আরো ন্যায়সঙ্গত সমাজ গঠনের নীতিকে প্রভাবিত করতে চেয়েছিলেন। তিনি বেশ কয়েকটি বিশিষ্ট রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন এবং ভারতের গণতান্ত্রিক ও আইনি কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কিন্তু কোন দলের ছিলেন বাবা সাহেব? কিভাবে শুরু হয়েছিল আম্বেদকরের রাজনৈতিক জীবন? স্বাধীনতার আগে কিংবা পরে জাতীয় রাজনীতিতে কি ভূমিকা ছিল বাবা সাহেবের, সেটাও জানা প্রয়োজন। তবে বর্তমানে জাতীয় রাজনীতির এই গুরুত্বপূর্ণ ইস্যুতে কি অবস্থান বিভিন্ন রাজনৈতিক দলের, তা বিস্তারিত জানবো আমরা। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আম্বেদকর ইস্যুতে বছরের প্রথম সন্ধ্যায় আজ এই বিশেষ টক শোতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন প্রবীণ কংগ্রেস নেতৃত্ব প্রবীর চক্রবর্তী। স্বাগত প্রবীর বাবু, নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও। আম্বেদকর ইস্যু নিয়ে তোলপাড় এই মুহূর্তে গোটা দেশ, জাতীয় রাজনীতি। এখন আপনার ব্যক্তিগত প্রতিক্রিয়া কি? আমরা দলের ব্যাপারটাই পরে আসবো। ব্যক্তিগতভাবে এই মন্তব্যে আপনার কি প্রতিক্রিয়া? প্রথম আমি বলে নিতে চাই, ইংরেজি শুভ নববর্ষে এই জাতীয় আলোচনা করার জন্য, আলোচনা ব্যবস্থা করার জন্য ভ্যানগার্ড নিউজ চ্যানেলকে এবং আপনাকে আমি আমার নিজের তরফ থেকে এবং জাতীয় কংগ্রেস প্রদেশ কমিটির তরফ থেকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। রাজ্যবাসীকেও শুভেচ্ছা জানাচ্ছি ইংরেজি নববর্ষে। রাজ্যের সমস্ত অংশের মানুষের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সুখ সমৃদ্ধি কামনা করছি, শান্তি কামনা করছি। যেটা জানতে চেয়েছি, এটা এক কথায় বলা যায় যে একেবারেই যে এটা একটা কুরুচিকর, ঘৃণ্য তো বটেই, কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে এটা কোনো বেফাস মন্তব্য নয়। আচ্ছা, এটা হচ্ছে যে এটা ধরুন অমিত, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ওনার যারা পূর্বসূরীরা, সে আরএসএস, হিন্দু মহাসভা বা জনসংঘ, তারা সকলেই আম্বেদকর যখন সামাজিক ক্রিয়াকলাপ শুরু করেছিলেন, বিশেষত আমাদের দেশের দলিত, পিছিয়ে পড়া, শূদ্র সমস্ত অংশের মানুষের
কল্যাণ মঙ্গলে তাদের আইনি সামাজিক স্বীকৃতি সহ দেশে সেই সময়ে যেটা গাঢ় হয়ে চেপেছিল হুম, সেটা হচ্ছে আপনার এই মনু সংহিতা হুম, বা উচ্চ হিন্দুদের মধ্যে উচ্চ বর্ণের হুম, যারা তারা যেটা বিশেষ করে আহ, পিছিয়ে পড়া অংশের মানুষদেরকে তারা যে পদদলিত করে রাখার নীতি হুম, তাদেরকে মানে কৃতদাসের জীবনযাপন করার সাথে তাদেরকে মানে হুম, করার মতো করে রাখা, নারীদের অবমাননা করা, নারীদের দাসী হিসাবে বিবেচিত করা, এই যে প্রধান প্রধান বিষয়গুলি, সমস্ত বিষয় তো একটা এই অল্প সময়ের আলোচনা না করে আলোচনা ধরা হবে যাবে না না। নিশ্চয়ই। সেই প্রধান হ্যাঁ, প্রধান বিষয়গুলি সেইগুলির যে বিরোধিতা করার প্রশ্নে এবং এগুলি পরিবর্তনের জন্য হুম, আম্বেদকরের যে কার্যকলাপ তার মানে চূড়ান্ত বিরোধী ছিল হুম, আরএসএস এবং হিন্দু মহাসভা, আচ্ছা, পরবর্তী সময় জনসংঘ, হুম, তারা এগুলি বিরোধিতা ছিল করে আসছিল। হুম, এটাই বহন করে আসছে আজকের যে বিজেপি, তাদের নেতারা আরএসএস, তারা এটাই বহন করে আসছে। হুম, এবং এটা বর্তমান সময়ে যেটা হচ্ছে যে তাদের যে পূর্বতন আরএসএস এর যে মূল লক্ষ্য দেশটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা, এবং হিন্দুদের মধ্যেও আবার বিভাজন করে রাখা হুম, উচ্চ বর্ণ আর নিম্ন বর্ণের। আচ্ছা, সেখানে উচ্চ বর্ণের বিষয়টা স্বার্থ যাতে সুরক্ষিত হয় হুম, সেই বিষয়টাকে দেখা, এটাই বহন করে চলছে সেখানে বিজেপি। সেটা তার সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য হুম, নানাভাবে আজকে চেষ্টা হচ্ছে দেশের সংবিধানটাকে পাল্টিয়ে দেওয়া। আচ্ছা, এই লক্ষ্যেই অমিত শাহ, হুম, এটা একটা মানে পরিকল্পিত প্রয়াস বলে আমি মনে করি। এটা হুম। মানে কোনো ওকে, আপনি বলছেন বেফাস মন্তব্য নয়, এটা পরিকল্পিত, এটা খুব পরিকল্পিত ভেবে প্রয়াস। চিনতে, হ্যাঁ। এবং এটা এরকম ধরনের একটা মন্তব্য করা হয়েছে। এই তাহলে এই মন্তব্যটা ভেবেচিন্তে কি ভেবেচিন্তে করা হয়েছে? কারণ আপনি সংবিধান পরিবর্তনের কথা তুললেন, হুম। সংবিধান পরিবর্তনের সঙ্গে এই মন্তব্যটা করে কি যাচাই করে নিতে চাইছেন বলে আপনার মনে হয়েছে? এটা প্রথম দেখুন, ভেবেচিন্তে কেন বলছি দেখুন, এত বড় একটা মন্তব্য করার পর, হুম, বেফাস মন্তব্য করার পর, যেটা মানে সকলেই স্বীকার করে নিচ্ছেন যে মন্তব্যটা ঠিক হয়নি, হুম, এটা প্রকারান্তরে সকলেই স্বীকার করে নিচ্ছে। আচ্ছা, এটা ধরুন রাজনীতি নানা ভেদাভেদ হুম, থাকলে পরেও সেটা স্বীকার করে নিচ্ছেন কেউ, মানে ভারতীয় জনতা পার্টির থেকে শুরু করে তাদের আইটি সেল, হুম, তারাও মানে নানা ব্যাখ্যা দিচ্ছে। ব্যাখ্যা দিতে গিয়ে প্রধানত তারা কংগ্রেসকে আসামি কাঠগড়ায় দাঁড়ানোর চেষ্টা করছে, হুম, যে কংগ্রেস আম্বেদকরকে সঠিক মর্যাদা দেয়নি, সম্মান দেয়নি। না সেই বিষয়ে তো আমরা আসবো, কিন্তু মানে হ্যাঁ, আমি বলছি হ্যাঁ, সেভাবে সাফাই গাওয়ার চেষ্টা হ্যাঁ, করছে। এখন সংবিধান পরিবর্তনের সঙ্গে মানে এই মন্তব্যটা করার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে হুম, সকলেই যে অমিত শাহর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে যে ভূমিকা নেওয়ার কথা সেই ভূমিকা নিচ্ছে না। এ আচ্ছা, থেকে স্পষ্ট হুম, যে এরা যে সংবিধানটাকে পাল্টানোর প্রশ্নে যে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে, হুম, সেই এটা একটা মানে তাদের সপক্ষে মতামত গড়ে তোলার প্রশ্নে বা বিশেষত সংবিধান পাল্টানোর লক্ষ্যে তারা যে একটা বড় অংশের মানুষের সমর্থন যাতে পেতে পারে তার জন্য বলা যায় যে তারা যেই অংশটাকে বিভ্রান্ত করতে চাইছে, হুম, সংবিধান পাল্টানোর পক্ষে নিয়ে আসতে চাইছে, হুম, সেটা হচ্ছে যে ধর্মীয় বিভাজন তৈরি করে, আচ্ছা, হ্যাঁ, এটা যে মানে তাদের যে লক্ষ্যটা উগ্র হিন্দুত্ববাদ, এই উগ্র হিন্দুত্ববাদী যারা তাদেরকে উস্কে দেওয়ার ক্ষেত্রে হুম। এই মন্তব্যটা কাজ করবে ধরে নিয়েই হয়তো আমার ধারণা যে এই মন্তব্যটা করা হয়। প্রভু, এখানে আমরা যদি উগ্র হিন্দুত্ববাদের কথা বলি, হিন্দুত্ব লাইনের সফট হিন্দুত্ববাদ বা উগ্র হিন্দুত্ববাদ, বি আর আম্বেদকর পিছিয়ে পড়া শ্রেণীর জন্য কাজ করেছেন, সেখানে জাতির বিদ্বেষ একটা বিরাট বড় ভূমিকা ছিল এবং ওনার সেখানে ধর্ম কি খুব বেশি গুরুত্ব পেয়েছিল সেই জায়গাটার মধ্যে? দেখুন, মানে যেটা খুব সংক্ষিপ্তভাবে বললে হুম, পরে
যেটা হচ্ছে যে সেই সময় মানে উগ্র হিন্দুত্ববাদী যারা ছিল তারা প্রধানত ধর্মটাকেই হাতিয়ার করে তারা এটা করে তাদের কর্মকাণ্ড তারা চালাচ্ছিল, এটাকে ব্যবহার করে আসছিল, যেটা আজও ধর্মটাকেই নানাভাবে ব্যবহার করছে। এই জিনিসটা আমরা দেখছি। সেই সময়েও স্বাধীনতার পূর্বেও এই প্রবণতাটা তাদের মধ্যে ছিল, এই প্রবণতাটা ছিল। সেই সময় বলা যায় যে নানা বিষয়ই, কারণ আমাদের দেশের মানে অধিকাংশ মানুষই হচ্ছে ধর্মপ্রাণ মানুষ, ধর্মের প্রতি দুর্বলতাটা কম বেশি প্রায় সকলেরই আছে। বলে সেই জায়গাতে এই ধর্মীয় সুশ্রুতি দিয়ে বা ধর্মকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করাটা আজও অনেক ক্ষেত্রেই করার সুযোগ থেকে যাচ্ছে, সুযোগ পায়। ওই সময় ওটা ছিল, বরঞ্চ এখনের চাইতে একটু বেশিই ছিল ওই সময়। তাহলে এই যদি থাকে, এই যদি ইস্যু থাকে যে মানে ধর্ম নিয়ে সুরসুরি দিয়ে বা উগ্র হিন্দুত্ববাদ বলছেন যেটা, তাহলে তো সেখানে যদি এই ধরনেরই হয় যে বাবা সাহেব আম্বেদকর, আপনাদের কথা অনুযায়ী, আপনাদের অভিযোগ অনুযায়ী যে বাবা সাহেব আম্বেদকরকে কুরুচিকর মন্তব্য করে অপমান করা হয়েছে, তাহলে তো সেটা করতেন না। এবং এটা যদি বেফাস না হয়ে থাকে, এটা যদি ভাবনা চিন্তা করে থাকে, তাহলে যেটা করতেন না। তাহলে এখানে করলেন কেন? তাহলে যদি ভাবনা আপনাদের কথা অনুযায়ী যদি ভেবে চিন্তে করেছেন বা ওনাদের পূর্বসূরীরা যেরকম যে ভাবনাটা পালছিলেন সেটাকে উনি প্রকাশ করলেন কেন? তাহলে এটা তো মুখ্য উদ্দেশ্যটাই হচ্ছে এটা তো আঘাত করবে সেই শ্রেণীর মানুষের কাছে না। দেখুন, আপনি যদি প্রথম থেকে যদি দেখেন, সেই দেখাটা হচ্ছে যেমন ধরুন আম্বেদকর যেই বংশে মানে তার জন্ম হয়েছে, সম্ভবত বংশটাকে যে মাহার সম্প্রদায় বলা হতো। এটা ছিল হিন্দু হলে পরেও এটা ছিল আপনার একেবারেই মানে নিচের দিকে, নিম্নবর্ণ বলি বা যাই বলি, নিচের দিকের অংশটা। এটাকে মানে ধর্মে এক হলে পরেও, হিন্দু দেবদেবীদের মান্য করলে পরেও এরা এদেরকে উচ্চ হিন্দু বর্ণের মানুষরা মনে করতো পশুর সমতুল্য এই সম্প্রদায়ের মানুষদেরকে। আম্বেদকরের সাথে সেই আচরণটুকুই করা হয়েছিল। তো এটা হচ্ছে যে আজও বিজেপি বা আরএসএস এরা মানে ধরুন এখন আরএসএস তো একটা দীর্ঘদিন, স্বাধীনতার পরও একটা দীর্ঘ সময় আম্বেদকরকে সম্মান জানায়নি। কিন্তু সম্ভবত আমি যদি ভুল না করে থাকি 80-র দশকের প্রথমার্ধ থেকে আরএসএস কৌশলগতভাবে এবং বিজেপির সাথে সাথে বিজেপিও কৌশলগতভাবে সেখানে আম্বেদকর স্মরণ, আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদানকরণ এগুলি বা নানা অনুষ্ঠানকরণ এগুলি করে আসছে। এটা হচ্ছে এই যে পিছড়ে বর্গের যেটাকে বলা হয় মানুষদেরকে, তাদেরকেও মধ্যেও যাতে হিন্দুত্বের প্রভাবটা বিস্তার করা যায়, মানে হিন্দু ধর্মই বলুন আর উগ্র হিন্দুত্বই বলুন, এগুলিকে ভিত্তি করে তাদেরকেও যাতে কনফিডেন্সে নিয়ে আসা যায় তাদের। তাহলে এখানে আপনাদের অভিযোগ যে তাহলে ভোটের রাজনীতির জন্য আরএসএস বলুন বা বিজেপি বলুন আম্বেদকরকে ব্যবহার করা হয়েছে, আম্বেদকরের নাম ব্যবহার করা হয়েছে। তাহলে এখন কেন সেটা উল্টো গান গাইছে? তাহলে আমি সেই জায়গাতে আটকে রয়েছি, কারণ আপনার কথা অনুযায়ী বিজেপি 80-র দশক থেকে বা আরএসএস 80-র দশক থেকে কৌশলগতভাবে, এর আগে সম্মান করেনি আপনারা বলছেন, 80-র দশকের পর থেকে কৌশলগতভাবে সম্মান করতে শুরু করেছে, স্মরণ সভা করতে শুরু করেছে, মাল্যদান করতে শুরু করেছে। তাহলে এখন পাল্টে গেল কেন? এখন কি তাহলে এখন তো ধরুন শুধু আম্বেদকর কেন, আমরা যদি ধরি মহাত্মা গান্ধীকে, মহাত্মা গান্ধীর সমস্ত কর্মকাণ্ডকে আরএসএস বা সেই সময়ের হিন্দু মহাসভা বা জনসংঘ যাই বলুন বিরোধিতা করে আসছে। মহাত্মা গান্ধীর হত্যাকারী যিনি ছিলেন নাথুরাম গডসে আরএসএস এর একজন সেবক ছিলেন।
ফলে এগুলি হয়েছে। কিন্তু এখন দেখুন আপনারা সেই বিজেপি তাদের সুবিধার জন্য সুবিধা যাতে পায়, রাজনৈতিক সুবিধা যাতে পায়, ফলে সেই জায়গাতে তারা মহাত্মা গান্ধীকেও তারা নানাভাবে তাদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। তো ফলে এটা তারা হচ্ছে কি লাভ হবে সেটা এখনই বলা যাচ্ছে না। যে এখন মহাত্মা গান্ধী জাতির পিতা, মহাত্মা গান্ধীকে কংগ্রেসের ধরে নেওয়াটাও তো বোধহয় আমাদের না, আমরা সেইভাবে এখন জাতির পিতাকে ব্যবহার বলতে আপনি যেটা বললেন যে জাতির পিতাকে ব্যবহার করা হচ্ছে, জাতির পিতাকে সর্বাগ্রে রাখা, সবকিছুতে রাখা, সব জাতির পিতার ছবি বলুন বা জাতির পিতার স্মরণ বলুন সবকিছুতে করা, সেই জায়গাটাতে মানে সমস্যাটাই বা কোথায়? সমস্যা জাতির পিতাকে সবাই স্মরণ করতে পারে, ওনাকে শ্রদ্ধা জানাতে পারে, সে অধিকার সকলেরই আছে। কিন্তু আমি যেটা বলতে চাই, যার জন্য বলাটা, ধরুন যেমন আম্বেদকারের সাথে বিজেপি বা কংগ্রেস দল, এটা এই পার্লামেন্টের এই সম্প্রতি যে ঘটনা, সেই ঘটনাটাকেও বিজেপি মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তারা সেই কথাগুলি তুলে ধরার চেষ্টা করছে। আম্বেদকারের জীবিত অবস্থায় আম্বেদকারকে মর্যাদা দেয়নি কংগ্রেস, এই অভিযোগটা করার চেষ্টা করছে তারা। আম্বেদকারকে সেখানে সম্মান প্রদর্শন না। দেখুন, আমি একটা কথা বলি, সে কথাটা হচ্ছে এই, আমরা যদি ছোট্ট কয়েকটা ঘটনা যদি দেখি আর কি। আম্বেদকার, যেমন আমি বললাম যে আম্বেদকারের কর্মকাণ্ড শুরু হওয়ার পর থেকে আরএসএস বা হিন্দু মহাসভা তাদের বিরোধিতা করেছে, আম্বেদকারকে কাছে আসতে দেয়নি কোনদিন, কিন্তু কংগ্রেসের ভূমিকা তখন কংগ্রেসের ভূমিকা আম্বেদকারকে গণপরিষদের সদস্য করতে সবচাইতে বড় ভূমিকা দলগতভাবে বাইরেও যেটা নিয়েছিল, সেটা হচ্ছে এই একজন কংগ্রেসের একজন বিধায়ক ছিলেন, আমি যদি নামটা ভুল না করি, বলে সম্ভবত জগন্নাথ। আপনি যোগেন মন্ডলের কথা বলছেন? হ্যাঁ, যোগেন মন্ডলের কথা না, যোগেন মন্ডল না। আচ্ছা, আম্বেদকারকে জগন্নাথ বিশ্বাস বলে একজন বিধায়ক। আচ্ছা, সেই সময় জগন্নাথ বিশ্বাস কি করেছেন? উনি প্রয়োজনীয় বিধায়কদের জোগাড় করে গণপরিষদে নির্বাচিত করার জন্য বিধায়কদের জোগাড় করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা প্রতিপালন করেছিলেন জগন্নাথ বিশ্বাস। এর ফলশ্রুতিতেই আম্বেদকর বিধান পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিল। একটা ঘটনা, ছোট্ট ঘটনা। দ্বিতীয়ত হচ্ছে, সেই জগন্নাথ বিশ্বাস কে? কংগ্রেসের বিধায়ক। আচ্ছা, কংগ্রেস দলের বাংলা থেকে পাঠিয়েছিলেন গণপরিষদে। আচ্ছা, সেটা তো এখন ইতিহাস তো জানে যোগেন মন্ডলের কথা। যোগেন মন্ডল, যোগেন্দ্রনাথ মন্ডল, যিনি কংগ্রেসের ছিলেন না, উনি এই ধরনের গণপরিষদে বি আর আম্বেদকরকে পাঠানোর জন্য ওনারও থাকতে পারে, কিন্তু আমার কাছে যতটা তথ্য আছে, যদি আমি ভুল না করে থাকি, তাহলে হচ্ছে সেই সময় যে বিধায়ক ছিলেন, কংগ্রেসের বিধায়ক ছিলেন জগন্নাথ বাবু, ওনার একটা বিশেষ ভূমিকা ছিল। আমরা এটা যদি ধরি, তার সাথে সাথে দেখুন আপনারা যে শুধু আম্বেদকারের স্বাধীনতা আন্দোলনের সময় আমরা একটা জিনিস দেখেছি, সেই জিনিসটা হচ্ছে যে সে সময় কংগ্রেস দলের অভ্যন্তরে যারা ছিলেন তাদের মধ্যেও পারস্পরিক অনেকের মধ্যে অনেকের বিরোধিতা ছিল। শুধু আম্বেদকারের প্রশ্ন না, স্বাধীনতার পথ বা কি বিষয় হবে, এগুলো নিয়ে একটা বিরোধিতা ছিল। তারপর বিরোধিতা ছিল, ওই সময় বড় যে বিরোধিতা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথেও কংগ্রেসের তখনকার নেতৃত্বের একটা অংশের বিরোধিতা ছিল। কিন্তু সমাজ সংস্কারের প্রশ্নে আম্বেদকারের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির সাথে যে কংগ্রেস যে দৃষ্টিভঙ্গিটা পোষণ করত, বিশেষত মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহেরু সহ সেই সময় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী কংগ্রেসের জাতীয় স্তরের যে সমস্ত নেতারা ছিল, তাদের সেই সময় কিন্তু কার্যত মত পার্থক্য থাকলে পরেও সেখানে
মানে একটা প্রশ্নে সেই ইয়েটা ছিল যে সমাজ সংস্কারের প্রশ্নে আম্বেদকরের যে ভূমিকা সেই ভূমিকাকে কংগ্রেস কিন্তু কখনো বিরোধিতা করেনি বলে আপনারা নিশ্চয়ই জানবেন, ও সকলেরই জানা আছে, আম্বেদকরকে এই যে আপনার সংবিধান রচনার জন্য তৈরি করার জন্য যে কমিটি তৈরি করা হয়েছিল, এটা তার চেয়ারম্যান করা হয়েছিল, এর পেছনে সবচাইতে বড় ভূমিকা ছিল মহাত্মা গান্ধীর এবং পণ্ডিত জওহরলাল নেহেরুর। আম্বেদকরের সাথে মতবিরোধ থাকা সত্ত্বেও পণ্ডিত জওহরলাল নেহেরু ওনার যে প্রথম মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভাতে আম্বেদকরকে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করেছিলেন। যদিও এটাও ঘটনা, এটা না বললে পরে সত্যের অপলাপ করা হবে, যে আম্বেদকরের সাথে সম্ভবত, যদি আমি ভুল না করে থাকি, হিন্দু কোড বিল নিয়ে একটা যে বিরোধ সৃষ্টি হয়েছিল, প্রধানত এর বিরোধিতা করেছিল সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে জনসংঘ, তারপর হিন্দু মহাসভা আরএসএস, তারা প্রকাশ্যে এই বিরোধিতা করেছিল। কিন্তু কংগ্রেসের মধ্যে একটা অংশ ছিল রক্ষণশীল যারা ছিল, তাদের বিরোধিতাটা আম্বেদকরকে পীড়া দিয়েছিল। এর ফলশ্রুতিতে আম্বেদকর মন্ত্রিসভা ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু তার পরবর্তী সময় আপনি কংগ্রেস, আমি এই জায়গাটাতে একটু জুড়ে দিতে চাই, এটা অনেকটা পরে চলে এসেছি আমরা কংগ্রেস বা বি আর আম্বেদকর দুবার ভোটেও কিন্তু দাঁড়িয়েছেন এবং হেরেছেন কংগ্রেসের কাছে। এখন প্রশ্ন হচ্ছে, মহাত্মা গান্ধী হোক বা জওহরলাল নেহরু, মত পার্থক্য যদি সমাজ সংস্কারক হিসেবে না থেকে থাকে আম্বেদকরের সাথে, তাহলে সংসদীয় রাজনীতিতে আম্বেদকরের প্রবেশটা হতে দিল না কেন? সংসদীয় রাজনীতিতে নির্বাচিত হয়ে আম্বেদকরকে আসতে দেওয়া হলো না। দেখুন, একটা বিষয় হচ্ছে যে আমি তো বললাম যে নানা প্রশ্নে নানা রকম মতবিরোধ অনেকের সাথেই ছিল। সেই বিরোধটা আম্বেদকরের সাথেও ছিল, কিন্তু এই বিরোধটা মানে এই নয় যে আম্বেদকরের যে ভারতীয় রাজনীতিতে বলুন বা ভারতের সমাজ সংস্কারের, আমাদের জাতীয় রাজনীতির ক্ষেত্রে সমাজ সংস্কার এবং সবচাইতে বড় যেটা কথা, আমাদের দেশটাকে এক রাখার ক্ষেত্রে যেটা পথপ্রদর্শকের কাজ করছে আমাদের সংবিধান, সেই সংবিধানের যে মূল বিষয়গুলি, মূল কাঠামোগুলি, এবং এগুলি ক্ষেত্রে যে আমাদের বিশেষত যে স্বাধীনতার পূর্বে আমাদের পিছিয়ে পড়া অংশের মানুষ, যারা ন্যূনতম পক্ষে 60 থেকে 65% মানুষ ছিল পিছিয়ে পড়া অংশে, তাদেরকে সুরক্ষা, তাদের অধিকার রক্ষার প্রশ্নে যে সমস্ত যে সাংবিধানিক রক্ষা কবচগুলি তৈরি করার বিষয় ছিল, এগুলি নিয়ে তো কখনো যে বিরোধ তৈরি হয়নি। এগুলিকে বরঞ্চ কংগ্রেস সেগুলিকে মানে আজও অনুসরণ করে রাখার চেষ্টা করছে। না, তাহলে প্রভুবাবু এখানে এটাই দাঁড়ায় কি, মানে ইতিহাস কি বলছে আমাদের, যে কংগ্রেস তাহলে বি আর আম্বেদকরের কি নিয়েছে? বি আর আম্বেদকরের আদর্শ নিয়েছে, বি আর আম্বেদকরের কাজটুকু নিয়েছে, বি আর আম্বেদকর ব্যক্তিগতভাবে বি আর আম্বেদকরকে কি কংগ্রেস কাছে টেনে নিয়েছিল কখনো? দেখুন, এটা ব্যাপার হচ্ছে, আম্বেদকরও প্রচন্ড মানে তো স্বীকার করতে প্রচন্ড স্বাধীন চেতা মানুষ ছিলেন এবং উনার পাণ্ডিত্য নিয়েও কোন রকম যে কারোর মধ্যে যেমন কোনো সংশয় নেই, বড় উনিও মানে নিজের পাণ্ডিত্যটা সম্পর্কে উনার যথেষ্ট মানে নিজেই ওয়াকিবহাল ছিলেন। এই ক্ষেত্রে উনি কোন রকম কখনো কোন রকম আপোষ করেননি। ফলে এই স্বাধীন চেতা মনোভাবের ফলেই ধরেন কিছু কিছু বিষয়ে সে সময়ে ওটা তো জানেনই আপনারা যে কংগ্রেস দলের মধ্যে রক্ষণশীল একটা অংশ ওই সময় বড়ভাবে ছিল। আজও নানা প্রশ্নে কংগ্রেসের মধ্যে একটা মানে রক্ষণশীল অংশ আজও আছে এবং এটা হচ্ছে একটা মানে কংগ্রেস তো গণতান্ত্রিক ইয়েতে ব্যবস্থাপনার উপর সবচাইতে বেশি শ্রদ্ধাশীল এবং নির্ভরশীল। ফলে সেই জায়গাতে কংগ্রেসের মধ্যে গণতান্ত্রিকতার ফলে অনেক সময় কংগ্রেসকে অনেক কিছু হজম করে নিতে হয়েছে।
আচ্ছা। যেটা তো দেখেছেন আপনারা যে একটা সময় যদি আমরা যদি দেখি যে আম্বেদকর পরবর্তী সময়ে যদি আমরা দেখি কংগ্রেসের মধ্যে ধরুন সেই 60-এর দশকের শেষার্ধে কংগ্রেসের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়েছিল, ইন্ডিকেট সিন্ডিকেট। এই বিরোধগুলি কংগ্রেসকে খণ্ডিত করতে সাহায্য করেছে, দুর্বল করেছে, এগুলি করেছে। এগুলি নানা কারণে যে আমি তো বললামই যে স্বাধীনতা সংগ্রামের সময়ও মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহরু, আরো কেউ কেউ তারা মানে স্বাধীনতা আন্দোলনে মুখ্য ভূমিকা প্রতিপালন করে আসছিল কংগ্রেসের মধ্য থেকে। তারা একরকম মত পোষণ করতেন, এক ধারায় চলতেন। আবার তার মধ্যে আরেকটা অংশ ছিল যারা রক্ষণশীল চিন্তা ভাবনা, তারা অন্য মত পোষণ করতেন। এগুলিকে সবকিছুকে মিলিয়েই তো কংগ্রেস। তাহলে প্রবীরবাবু একটা কথা এখানে নিশ্চিন্তে বলা যায়, আপনি খুব সুন্দরভাবে জিনিসটা ব্যাখ্যা করেছেন যে বি আর আম্বেদকরকে তাহলে আসলে না হিন্দু সভা না কংগ্রেস তৎকালীন সময় ওনার জীবন দশায় কেউই তাহলে মাথায় তুলে রাখেনি। এখন মাথায় তোলার বিষয় নয়। আমি যদি বলি যে আজকে ধরুন যে মর্যাদা দেওয়ার প্রশ্নে কংগ্রেস যদি মর্যাদাই না দিত তাহলে তো ধরেন সেই সময় দেশের যে অবস্থা ছিল, আম্বেদকরের যত প্রতিভাই থাকুক, যদি কংগ্রেস আম্বেদকরের বিরোধী হতো তাইলে কি আপনার ওই গণপরিষদের সদস্য করাই বলুন বা আপনার সংবিধান রচনার জন্য যে কমিটি, এক শ্রেণীর কংগ্রেস নেতৃত্বরা চেয়েছিলেন বলেই বি আর আম্বেদকর সেই জায়গা অবধি পৌঁছতে পেরেছিলেন, সেটা এক শ্রেণীর মানে কি কংগ্রেসের মানে ধরুন যে মূল যে চালিকা শক্তিটা, এই মূল চালিকা শক্তিটা সেটা মানে তো আমরা তো বলি যে ইতিহাসের ঘটনাগুলি যদি দেখি আমরা, ধরুন গান্ধীজি যেমন আপনার বিদেশি দ্রব্য পণ্য বর্জনের ডাক দিয়েছিলেন, ঠিক তেমনি ওই সময়টাতে আম্বেদকর মনুসংহিতা বর্জনের ডাক দিয়েছিলেন, মনুসংহিতা 25শে ডিসেম্বর। হ্যাঁ, ফলে এই যে মানে এক কথা বলা যায় যে একে অপরের পরিপূরক হয়ে উঠেছিলেন স্বাধীনতা আন্দোলনে, সমাজ সংস্কারের আন্দোলনে। আম্বেদকর আর কংগ্রেসের ওই সময়ের ওই নেতৃত্ব তারা একে অপরের পরিপূরক। কিন্তু বি আর আম্বেদকরের অনুগামী যারা তাদেরকে কিন্তু আজও আঘাত করে কেন বি আর আম্বেদকরকে বেরিয়ে আসতে হয়েছিল, পদত্যাগ করে বেরিয়ে আসতে হয়েছিল কংগ্রেস সরকার থেকে। ওকে, যাই হোক, এখন আমরা একটু বর্তমানে ফিরে আসি। অনেকেই বলেন যে এই যে সংবিধান বাঁচাও, বর্তমানে আপনাদের যে সংবিধান বাঁচাও বা 2024 লোকসভা নির্বাচনের আগেও কংগ্রেসের যেটা প্রধান দাবি ছিল বা আহ্বান ছিল মানুষের কাছে, দেশের জনগণের কাছে, সংবিধান বাঁচাও বা আম্বেদকরকে অপমান, এই যে এখন বর্তমান যেটা নিয়ে চলছে, এগুলো সবই আসলে কংগ্রেসের তপশিলি ভোট পাওয়ার কৌশল, এটা অনেকেই মনে করেন। আপনাদের কি মনে হয়? দেখুন, যদি মানে এটাই যদি একমাত্র কৌশল হতো তো আমি বলি যে ধরুন এই যে হিন্দু কোড আইনটা যেটা নিয়ে আম্বেদকর সাহেব আপনার মন্ত্রিসভা থেকে সরে এসেছিলেন, এই আইনটা তো পরবর্তী সময়ে কংগ্রেস এই আইনটাকে তো বলবৎ করেছে। তাহলে যদি মানে ভোটটাই প্রধান লক্ষ্য হয় তাহলে এগুলি তো করার কথা ছিল না। আপনার ধরুন আজকে আমরা যেমন এই দেশে আমরা স্বাধীনতার পর আমরা যে সবচাইতে বেশি যেটার উপর জোর দিয়েছি সেটা হচ্ছে আমাদের দেশের সম্প্রীতি, ঐক্য, জাতীয় সংহতি। এটা করা হচ্ছে বলে কেউ কেউ আমাদেরকে অপবাদ দেয় যে আমরা তথাকথিত দেশের সংখ্যালঘু অংশ মুসলিম সম্প্রদায়কে তুষণের নীতি নিয়ে চলছে। তো ফলে এটা তো আমরা সঠিক কথাটা, দেশের ঐক্য
সংহতি রক্ষার প্রশ্নে, এবং গণতন্ত্রের মূল কথাই হচ্ছে সংখ্যালঘুদের অধিকার এবং স্বার্থ রক্ষা করা। সেই প্রশ্নেই তো আমরা অবিচল থেকেছি। আমরা যদি সুবিধাবাদী লাইন নিতাম, আমাদের যদি মুখ্য উদ্দেশ্যটাই হতো ভোট কুড়ানো, তাহলে তো এই লাইন নেওয়ার কথা ছিল না। ফলে এখানে যে আজকে আমরা যে সংবিধানকে সুরক্ষার কথা বলছি, আমরা আজকে যেটা বলছি যে আমাদের যে জনগণনা, এতে জাত গণনা করার কথা যেটা আমরা বলছি আজকের সময়ে, এটা তো আজকের সময়ে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হয়ে গেছে। যে আমাদের দেশকে যদি মজবুত করতে হয়, সবচাইতে বড় কথা হচ্ছে দেশের ঐক্যকে রক্ষা করা। দ্বিতীয়ত কথা হচ্ছে যারা দেশের মধ্যে যারা দুর্বল অংশের মানুষ আছে, পিছিয়ে পড়া অংশের মানুষ আছে, তাদেরকে মানে তাদের কে রক্ষা করা এবং তাদের স্বার্থ রক্ষার জন্য আপনারা কথা বলছেন, এগিয়ে নিয়ে আসা। এখন কংগ্রেস দেশের পিছিয়ে পড়া মানুষদের স্বার্থ রক্ষার জন্য কথা বলছে, সংসদীয় রাজনীতির জন্য, ভোট ব্যাংকের জন্য সেটা করছে কিনা সেটা পরের বিষয়। কিন্তু এখন কংগ্রেস তো শুরু থেকেই উচ্চবর্ণের, মানে কংগ্রেসের শুরু থেকেই উচ্চবর্ণের আধিপত্য ছিল, সেটা প্রমাণিত এবং সেটা সর্বজন জানা একটা তথ্য। এখন আম্বেদকর ছিলেন পিছিয়ে পড়াদের জন্য যিনি দাবি করতেন বা তাদের হয়ে যিনি কথা বলতেন। এখন দুটো পথ তো আলাদা ছিল, সেই তখন থেকে ছিল। আজ আম্বেদকর এত কিভাবে মর্যাদা সম্পন্ন হয়ে গেল কংগ্রেসের কাছে, যদি সংসদীয় রাজনীতিতে মানে ভোট ব্যাংকের যদি ফ্যাক্টরটা না হয়ে থাকে? দেখুন, ওই সময় কংগ্রেসের মধ্যে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে স্বাধীনতা আন্দোলনের সময় থেকে বা কংগ্রেসের জন্মের সময় থেকে দেশের উচ্চ বর্ণ, বিশেষত যারা সেই সময় দেশের জমিদার ছিলেন, তাদের একটা বড় অংশই কংগ্রেসের বিভিন্ন পদ অলংকৃত করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ অলংকৃত করে আসছিল। এবং রাজা মহারাজাদের মধ্যেও একটা অংশ যারা তখন মানে জাতীয় সবচাইতে বড় দল হিসাবে, এবং সবচাইতে তখন যেটা প্রাধান্য পেয়েছিল স্বাধীনতা আন্দোলন, ব্রিটিশকে সরানোর প্রশ্ন, সাম্রাজ্যবাদের হাত থেকে দেশকে মুক্ত করার প্রশ্ন। ফলে দেশের একটা বিরাট অংশের মানুষই কংগ্রেসের প্ল্যাটফর্মে নিজেদেরকে যুক্ত করেছিল। ফলে সেখান থেকে সেই ধারাটা চলে এসেছিল। কিন্তু বিভিন্ন সময়ে যদি দেখেন, স্বাধীনতার আগেও আমি যেটা বলেছি সেটা পুনরাবৃত্তি করতে চাই না, সে সময়ও যে এই পিছিয়ে পড়া অংশের মানুষের স্বার্থটাকে সুরক্ষা করার প্রশ্নে গান্ধীজি, মহাত্মা গান্ধীর যে অস্পৃশ্যতা, তারপর হরিজন গিরিজনদের প্রশ্নে, এই জাতীয় এগুলিকে কংগ্রেস এগুলিকে পাথেয় করে চলেছে। স্বাধীনতার পর কংগ্রেস বলা যায় যে আপনি যেটা বললেন যে যেটা ইয়েটা হচ্ছে যে উচ্চবর্ণের আধিপত্য, সেই আধিপত্যটা দেখবেন ক্রমশ এই আধিপত্যটা কিন্তু কমে আসছে কংগ্রেস দলের মধ্যে, অনেক বেশি কমে আসছে। এবং আজকে যারা যদি দেখেন বিভিন্ন জায়গা কংগ্রেস থেকে যারা বেরিয়ে গিয়ে, আমি কোন দলের কথা বলতে চাই না, বিভিন্ন দলে যারা চলে গেছেন, তাদের একটা বড় অংশেই যারা যে অংশটা বললেন সেই অংশেরই তারা যে কংগ্রেস দল ত্যাগ করে বিভিন্ন দলে চলে গেছে। ফলে কংগ্রেস মানে প্রতিদিনই স্বাধীনতার পর থেকে প্রতিদিনই নিজেকে পরিচালিত করছে। তাহলে উচ্চবর্ণের আধিপত্য এখন তাহলে অন্য দলে, কংগ্রেস থেকে অন্য দলে বেশি বলছেন? দেখুন না, আপনি যদি দেখেন যে কংগ্রেসের তো স্বাধীনতার পরবর্তী সময়ে চলার পথে যেমন কংগ্রেসের মানে অনেক ঐতিহ্যের অধিকারী হয়ে আছে এখন পর্যন্ত, তেমনি তো অস্বীকার করার তো কোনো সুযোগ নেই যে কংগ্রেসের কিছু ভুলও হয়েছে, যেগুলির খেসারত কংগ্রেসকে আজও দিতে হচ্ছে। এই ভুলগুলি কংগ্রেস কিন্তু এটা ভালো দিক একটা, সেই ভুলগুলিও কংগ্রেস কিন্তু স্বীকার করে নিয়েছে, বিভিন্ন সময়ে সেই ভুলগুলি স্বীকার করে নিয়েছে এবং এগুলি থেকে শিক্ষা গ্রহণ করে সেখানে এগুলি থেকে
মানে নিজেদেরকে দূরে সরিয়ে রেখে দেশের আজকে যেমন আজকের দিনে যেটা সবচাইতে বেশি জরুরি সেটা হচ্ছে দেশের ঐক্য সংহতিকে রক্ষা করা, দেশের দারিদ্রতাকে দূর করার ক্ষেত্রে ভূমিকা নেওয়া, বেকারিত্ব দূর করার ক্ষেত্রে ভূমিকা নেওয়া। সেই প্রশ্নে কংগ্রেস ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে। আপনি যদি দেখেন যে আজকে যে আমাদের দেশে যদি দেখি যে গত কিছুদিন আগে, বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে, আমাদের দেশের একটা বিরাট অংশ জুড়ে যে ভারত জোড়ো যাত্রা বা নেই যাত্রা, এই দুটোকে যদি দেখি, এটা সেই যাত্রার মূল বিষয় তো ছিল যে এক হচ্ছে ভারতকে এক রাখা, দুই হচ্ছে বেকারিত্ব, দারিদ্র্য, বৈষম্য দূর করা। এই যে বিষয়গুলি, সেই বিষয়গুলি তো আজকে কংগ্রেস প্রাধান্য দিচ্ছে বেশি। ঠিকভাবে আপনি এই যে সংবিধান বাঁচানো বা ভারতকে এক রাখার বা সংবিধান পরিবর্তন হয়ে যাবে, এখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো বলছেন যে আমাদের সংবিধান কখনোই অপরিবর্তনীয় বলে বিবেচিত হয়নি। এখন ৩৬৮ ধারায় মানে অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধানও কিন্তু রয়েছে। এবং উনি বলছেন যে কংগ্রেসের ৫৫ বছরে মানে সংবিধান ৭৭ বার, খুব সম্ভবত ৭৭টি সংশোধন হয়েছে, এবং এই ১৬ বছরে বিজেপির এই ১৬ বছরে মাত্র ২২ বার পরিবর্তন হয়েছে। তাহলে সংশোধনের তো স্পেস তো রয়েছে আমাদের সংবিধানে, তাহলে এত সংবিধান নিয়ে এত বারবার কথা বলা কেন? দেখুন, কংগ্রেস সংবিধানের মানে সংযোজন বিমোচন তেমন ভাবে না হলে সংযোজন বা এটাকে সমৃদ্ধ করার জন্য কিছু কিছু পদক্ষেপ নিয়েছে, এটাকে অস্বীকার করার কোন রকম সুযোগ নেই। কিন্তু মূল কাঠামোকে অপরিবর্তিত রেখে সেখানে ধরুন যে আজকে আপনি যদি দেখুন যে সংবিধানের ৭৫ বছর যে উদযাপন নিয়ে সংসদে উদযাপন হলো, সেই উদযাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রেখেছেন। স্বভাবতই সকলেই তো আশা করে যে সংবিধানের আজকে যেটা সবচাইতে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে ধর্মনিরপেক্ষতা, এই সম্পর্কিত বিষয়ে ওনার অভিমত কি, এটা সকলে আশা করেছিল উনি নিশ্চয়ই কিছু বলবেন। কিন্তু আশ্চর্যের বিষয় যে প্রধানমন্ত্রী তার বক্তব্যে একবারের জন্য ধর্মনিরপেক্ষতার বিষয়টা উল্লেখ করেননি আমাদের সংবিধানের বৈশিষ্ট্যগুলির মধ্যে। এ থেকেই যে আশঙ্কাটা, এই যে বিষয়গুলি, এর থেকেই আশঙ্কা হচ্ছে যে মূল কাঠামোটাকেই পাল্টিয়ে দিতে চাইছে। এবং এটা ধরুন যে বিজেপির অনেক নেতা, অনেক এমপি, তারা প্রকাশ্যেই, অমিত শাহ বা নরেন্দ্র মোদীজি হয়তো কায়দা কানুন করে বলেন, কিন্তু অনেক নেতা, অনেক নেত্রী বিভিন্ন সময় প্রকাশ্যেই তারা বলেছেন যে আমরা এই সংবিধান মানি না, এই সংবিধান পাল্টাবো। এবং তারা বলেছিল যদি আমরা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পাই, আমরা সংবিধান পাল্টানোর মতো সংখ্যাগরিষ্ঠতা পাই, আমরা সংবিধান পাল্টিয়ে নেব। এবং তারা প্রকাশ্যেই বলেন, তাদের নেতা নেত্রীরা প্রকাশ্যেই বলেন এই দেশে আমরা হিন্দু রাষ্ট্র কায়েম করব। ওকে, এখানে একটা জিনিস জানতে ইচ্ছে করে, আমরা যদিও খুব বেশি আমাদের এই ব্যাপারে নলেজ নেই, এই যে ধর্মনিরপেক্ষর কথা বলা হয়, হিন্দু রাষ্ট্রের কথা বলছেন, সংবিধানের কথা আমরা আলোচনা করছি, সংবিধান রচিতার কথা আলোচনা করছি, B.R. আম্বেদকরের, বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান ছিল সেখানে কি ধর্মনিরপেক্ষের কোনো উল্লেখ ছিল? বাবা সাহেব আম্বেদকরের সংবিধানটাতে, সংবিধানের সেকুলারিজমের কোনো কথা তো ছিল না বোধহয় সেখানে, ছিল কি সেকুলারিজম, ধর্মনিরপেক্ষর ব্যাপার কি ছিল? সেইভাবে বিষয়টা সেইভাবে উচ্চারিত হওয়ার বোধহয় সেখানে বিষয়টা সেভাবে ছিল না। বিষয়টার যখন গুরুত্ব বেড়ে গেল স্বাধীনতার পর, বিশেষ করে স্বাধীনতার সময়ে যখন দেশটা বিভাজন করতে হয়েছিল, বিভাজনের ফলে দাঙ্গা হয়েছিল, হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা হয়েছিল, এবং স্বাধীনতার পরবর্তী সময়েও সে দেশে বড় আকারে না হলেও নানা ক্ষেত্রে ছোট ছোট দাঙ্গা হাঙ্গামার এগুলি হয়েছিল। এবং একটা প্রবণতা ছিল কিছু কিছু অংশের মধ্যে, আমরা যদি দেখি আমাদের বেশি দূর যেতে হবে না, উত্তর পূর্বাঞ্চলে সেখানে যে একটা প্রবণতা ছিল দেশের যে ছোট ছোট অংশ নিয়ে স্বাধীন
রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র ইত্যাদির একটা প্রবণতা লক্ষ্য করা গেছিল। সেই সময়ে যে প্রয়োজন হয়ে পড়েছিল যে ধর্মনিরপেক্ষতার বিষয়টাকে সংবিধানের মধ্যে জুড়ে দেওয়ার, নির্দিষ্টভাবে জুড়ে দেওয়ার প্রশ্নটা, সে মূল যে বিষয়টা আম্বেদকর রচিত যে মূল যে দৃষ্টিভঙ্গিটা, দেশের একতা, অখণ্ডতা, এই যে বিষয়গুলি, এবং দেশকে ঐক্যবদ্ধ করে রাখতে গেলে পরে পিছড়ে বর্গের অংশের মানুষ, তাদেরকে অধিকার দিতে হবে, তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই যে বিষয়গুলি, সেইগুলিকে সামনে, সেগুলিকে পাথেয় করে আপনার বলা যায় যে এই বিষয়টা জুড়ে দেওয়া হয়েছিল। ওকে, আমার অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি প্রবীরবাবু। আমরা এই মুহূর্তে যে অনেকেই বলছেন, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে 2024 লোকসভা নির্বাচনের পর ইন্ডিয়া মঞ্চের বিভিন্ন যে দল, সেই সব দল যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, বিজেপি এমন একটা ইস্যু তাদের হাতে তুলে দিয়েছে এক মঞ্চে আসার জন্য। আবার এই ইস্যুতে আপনারা একইভাবে বিরোধিতা করছেন সরকারের, এবং সরকারের বিরোধিতা করে এক মঞ্চে আসছেন। এটা কতটুকু ঠিক বলে আপনারা মনে করেন? দেখুন, আমি একটা বিষয় বলি, আমি বলার চেষ্টা করেছিলাম যে স্বাধীনতার আগে আম্বেদকরই বলুন, নেতাজি সুভাষচন্দ্র বসুই বলুন, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা, মহাত্মা গান্ধীর কথা তো আমি তাদের সাথে তুলনা করতে চাই না, বলে লাভ নেই, বা সেই সময় পণ্ডিত জওহরলাল নেহরু থেকে শুরু করে কংগ্রেসের মানে বিভিন্ন স্তরের যারা জাতীয় ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিল, তাদের মধ্যে নানা প্রশ্নে মতবিরোধ ছিল, কিন্তু একটা ক্ষেত্রে এক ছিল আরএসএস, হিন্দু মহাসভা, তাদেরকে বাদ দিয়ে সকলে একটা ক্ষেত্রে এক ছিল যে না, ব্রিটিশকে তাড়াতে হবে, দেশকে স্বাধীন করতে হবে। আরএসএস বা হিন্দু মহাসভা, তাদের কাছে এটা বড় প্রশ্ন ছিল না, ব্রিটিশকে তাড়ানো, স্বাধীনতাটা বড় প্রশ্ন ছিল না, তারা বরাবরই দেশে হিন্দু রাষ্ট্র কায়েমটা ছিল তাদের কাছে বড় প্রশ্ন। আজকেও, স্বাধীনতার পরও আজকে এটাই ভালো দিক যে ইন্ডিয়া মঞ্চই বলুন বা যাই বলুন, যেই নামেই এটাকে ডাকুন না কেন, দেশের অধিকাংশ ধর্মনিরপেক্ষ যে দলগুলি আছে, জাতীয় দল থেকে শুরু করে আঞ্চলিক দলগুলি, ধর্মনিরপেক্ষ দলগুলি, তারা একটা প্রশ্নে একমত, সেটা হচ্ছে এই দেশের যে সংবিধান তাকে রক্ষা করা এবং দেশের ধর্মনিরপেক্ষতার চরিত্র যাতে বজায় থাকে, ধর্মনিরপেক্ষতাকে যাতে মজবুত করা যায়, জাতীয় ঐক্য সংহতিকে যাতে মজবুত করা যায়, বা এদেরকে বিনষ্ট করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এক হওয়ার যে প্রবণতা, মানসিকতাটা, এটা আমাকে মানে সমস্ত হতাশার মধ্যেও যে আমাকে যে অনুপ্রাণিত করে, আমাকে মানে এক কথা বলবো যে আমাকে, আমি খুবই বিভিন্ন প্রশ্নে, যে নানা প্রশ্নে নানা রকম মত আছে, কিন্তু এই প্রশ্নটা যখন দেখি যে আপনাদের দূরে সরার হাজার রকম, ইন্ডিয়া মঞ্চের বিভিন্ন দলের দূরে সরার হাজার রকম কারণ থাকলেও যে কোনো একটি কারণে একসাথে আসতে পারলে আপনারা মানে সেখানে আপনাদের মনে হচ্ছে যে বিরোধিতার একটা প্ল্যাটফর্মে এসে পৌঁছেছেন। আমি বলছি তো এটাকে মানে এটা একটা শুভ দিক, এই যে বিষয়টাকে এটাই অগ্রাধিকার যে দিচ্ছে আজকে। ওকে, আমরা সেই ইয়েতে একটা শেষ প্রশ্ন আপনার কাছে, সেই একই বিষয়ে যদি যে বিরোধীরা এক মঞ্চে আসছে আবার ইন্ডিয়া জোটের এই ইস্যুতে, আম্বেদকর ইস্যুতে, সেখানে রাজ্যে বাম এবং কংগ্রেসকে আবার পাশাপাশি এক প্ল্যাটফর্মে আমরা আসতে দেখব? কারণ লোকসভা নির্বাচনের পরে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে আপনাদের দুই দলের মধ্যে, এতটাই মনে করা হচ্ছে। সেখানে আপনারা দেখুন, আমি বলি যে বাম ফ্রন্ট বা কংগ্রেস, এটা কিন্তু কোনো মানে একটা ইয়ে না, এটা জোট না, এটা কাছাকাছি আসতে দেখেছি, এটা হচ্ছে পারস্পরিক সমঝোতা তৈরি হয়েছিল আমাদের রাজ্যে, গোটা দেশের আমি সে আলোচনা এখন যেতে চাইছি না, আমাদের রাজ্যে তৈরি হয়েছিল গত 23-এর বিধানসভা নির্বাচনের আগে, প্রধানত এই রাজ্যের
যে বিজেপির অপশাসনের হাত থেকে রাজ্যটাকে মুক্ত করার প্রশ্নে 24 লোকসভায় ছিল। ছিল সেটা জাতীয় পর্যায়ে ছিল। 24 লোকসভার প্রেক্ষাপটটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেটা তখন জাতীয় কিন্তু ছিল। ইন্ডিয়া মঞ্চ তৈরি Okay, হয়ে সেটা গেছে, জাতীয় ছিল। অলরেডি ইন্ডিয়া মঞ্চ তৈরি হয়ে গেছে। এখনো ইন্ডিয়া মঞ্চ আছে। ইন্ডিয়া মঞ্চতে আপনার ধরুন যে সিপিআইএমও আছে, বা তথা সেই অর্থে বামপন্থী যে সমস্ত দলগুলি ঠিক আছে। নিজেদেরকে দাবি করে তারাও আছে, কংগ্রেসও আছে। সেই জায়গাতে এখন ধরুন এখানে যেটা বলছে দূরত্ব, একটা ইস্যুতে আমরা কিন্তু জাতীয় ক্ষেত্রে যেমন এক, এই রাজ্যের ক্ষেত্রে আমরা এক, সেটা হচ্ছে এই রাজ্যে যে অপশাসনের হাত থেকে রাজ্যটাকে মুক্ত করতে হবে। এই প্রশ্নে আমরা এক। পথ নিয়ে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু উদ্দেশ্যটা এক। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন যেমন ধরুন যেটা বলছেন আপনি দূরত্ব, সেটা প্রধানত হয়তো ইঙ্গিত করছেন কত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। সেটা আমরা বলেছিলাম, আমরা বলেছিলাম যে এটা যেহেতু প্রধানত লোকাল বডির নির্বাচন, সেই জায়গাতে যে স্থানীয়ভাবে স্থানীয় নেতৃত্বরা ঠিক করবে কোথায় কিভাবে লড়াই হবে না হবে, স্থানীয় নেতৃত্বরা ঠিক করবে। আপনারা দেখেছেন সেই জায়গাতে কোথাও যে এটা দলের রাজ্য স্তরের সিদ্ধান্ত নিতে হয়নি, স্থানীয়ভাবে জেলা স্তরে বা ব্লক স্তরে সিদ্ধান্ত নিয়ে ইন্ডিয়া মঞ্চের নামেও লড়াই হয়েছে পঞ্চায়েত নির্বাচনে। ফলে সেই জায়গাতে যে আগামী বিধানসভা নির্বাচন, তার আগে তো নির্বাচন হচ্ছে বলতে যদি ভিলেজ কাউন্সিলের নির্বাচন হয়, এডিসি নির্বাচন হয়, সেই সময় সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে। এখন কোন সিদ্ধান্ত হয়নি সেই অর্থ, বা নগর পঞ্চায়েত পৌরসভা নির্বাচন, সেই সময় দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমাদের যে লড়াই সারা দেশব্যাপী যে লড়াই চলছে, সেই লড়াইটা দুর্বল হয়ে যাক এমন কোন সিদ্ধান্ত আমরা কংগ্রেস দল সেই সিদ্ধান্ত নেব না। কিন্তু একটা কথা বলি, আমি আমার কথা বলা শেষ করব। আমরা তো এখন আমাদের এই রাজ্যে অগ্রাধিকারের ক্ষেত্র হচ্ছে আমাদের দলকে শক্তিশালী করা। এটা হচ্ছে অগ্রাধিকার। তাহলে কংগ্রেস রাজ্যে দুর্বল আছে, দুর্বল বলছে সে অর্থে শক্তিশালী করতে হবে আমাদের। তো এটা তো অস্বীকার করার কোন রকম সুযোগ নেই। এই কংগ্রেস দল একটা সময় ধরুন 18 নির্বাচনে 1.5% ভোটে দাঁড়িয়েছিল। এই লোকসভা নির্বাচনে আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে আমরা 23 থেকে 25% মতো ভোটের অধিকারী আমরা হয়েছে। ক্রমশ আমরা বাড়ছি। এটা তো কংগ্রেস শক্তিশালী হচ্ছে কিনা সে বিষয় নিয়ে একদিন অবশ্যই প্রবীরবাবু আপনার সঙ্গে আমরা আলাদা বসতে পারবো। বামেদের সঙ্গে আপনাদের সম্পর্ক কিভাবে কাছে আসে দূরে যায় সেই বিষয় নিয়ে আমরা একদিন অবশ্যই বসবো। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য, এবং বছরটা আপনার আবারও ভালো কাটুক এই শুভেচ্ছা নিয়ে। আপনাদেরও ভালো থাকুক। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, বি.আর. আম্বেদকর ইস্যুতে উত্তাল সংসদ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য নিয়ে সরকারকে কোণঠাসা করতে চাইছে বিরোধী দলগুলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে দাবি বিরোধীদের, আর এই আমার বক্তব্য বিকৃতি করা হচ্ছে পাল্টা দাবি অমিত শাহের। এদিকে সংসদে একাঠা হয়ে প্রতিবাদ করছে বিরোধীরা, এবং শাহের পদত্যাগ দাবি করছে কংগ্রেস। আগামী দিন এই নিয়ে জাতীয় রাজনীতি কোন দিকে মোড় নেয় সেদিকে নজর থাকবে আমাদের। তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।